হ্যালো দর্শক, সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের টাইম এক্সক্লুসিভ। আশা করি সবাই ভালো আছেন এবং আজকে যে বিষয়গুলো আমরা আজকে আলোচনা করব তা জানাচ্ছি প্রথমে আপনাদের। আজকের প্রথমে ব্রেকিং নিউজ হচ্ছে যে আরব আমিরাত তার আকাশপথকে সাময়িক বন্ধ ঘোষণা করেছে এবং এই ঘোষণার ফলে হাজার হাজার যাত্রী যারা বাংলাদেশে যাচ্ছিলেন বা অন্যান্য দেশে যাওয়ার কথা ছিল মিডল ইস্ট হয়ে, তাদের সবার যাত্রা অনিশ্চিত হয়ে পড়েছে। এই বিষয়টি আজকে আমরা জানার চেষ্টা করব। আজকে অন্য যে বিষয়গুলো আছে তার মধ্যে আছে যে হোয়াইট হাউসের চিফ অফ স্টাফ সুজি ওয়েলস ক্যান্সারে আক্রান্ত হয়েছেন এবং প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন তিনি ক্যান্সারে আক্রান্ত হলেও তার দায়িত্ব তিনি পালন করে যাবেন। আরেকটি খবর হচ্ছে আমাদের কমিউনিটির জন্য ভেরি ইম্পর্ট্যান্ট, তা হচ্ছে নিউ ইয়র্ক সিটি স্কুল জোনে গাড়ির স্পিড লিমিট 20 মাইল থেকে 15 মাইলে নামিয়ে আনা হয়েছে। এখন আপনারা যদি স্কুল জোন এলাকায় গাড়ির স্পিড বাড়িয়ে দেন, 20 মাইলে যান, দেন ক্যামেরা আছে এবং ক্যামেরাতে আপনারা যে সিটির যে গিফট লাল কার্ড সেটা পাবেন, অর্থাৎ ফাইন পাবেন আপনারা। ট্রাম্প প্রশাসনের ভ্যাকসিন নীতির বিরুদ্ধে কোর্ট কর্তৃক রায় দিয়েছে। আজকে এই বিষয়টি জানার চেষ্টা করব এবং বাংলাদেশের সহিংসতার ঝুঁকি, ফেসবুকে ভুয়া স্ট্যাটাস ও ভিডিও নিয়ে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বিবৃতি, এই বিষয়গুলো আজকে আলোচনা আছে। আরও অনেক সাবজেক্ট থাকবে যা হয়তো নাজমুল হাসান আপনাদের অনেক কিছু জানাবেন। শুরু করবো দিনের আপডেট জানাবেন নাজমুল হাসান। তার আগে ফেসবুকে যারা আছেন আশা করি অনুষ্ঠানটি শেয়ার করবেন এবং আজকে অতিথি যারা আছেন তাদের মধ্যে আছেন জনাব ইব্রাহিম চৌধুরী খোকন এবং সাংবাদিক আরিফুর রহমান। শুরু করবো আপডেট জানাচ্ছেন নাজমুল হাসান। জি নাজমুল হাসান, আপনি শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি, ধন্যবাদ। থ্যাংক ইউ আপনাকে। আচ্ছা, প্রথমে একটু আলোচনা করি আপনার সাথে এমিরাতের যে ঘটনা, আপনার এমিরাত যে জিনিসটা নিল, এতে আপনি জানেন যে এখানে ট্রাভেল এজেন্ট যারা আছেন তারা সাংঘাতিক ধরনের একটা বিপাকে পড়েছেন এবং যাত্রী যারা ইভেন আমার যাওয়ার কথা ছিল বাংলাদেশে আবার অনিশ্চিত হয়ে গেছে। আপনার হোয়াট ইজ দ্য এক্সাক্ট নিউজ? এক্সাক্ট নিউজ হচ্ছে সেখানে একটা ড্রোন অ্যাটাক হয়েছে এখন থেকে প্রায় 16-17 ঘন্টা আগে। ওকে। এবং ড্রোন অ্যাটাকের ফলে দুবাই এয়ারপোর্টে যে ফুয়েল ট্যাঙ্কার আছে, যে ট্যাঙ্ক থেকে বিমানে জ্বালানি সরবরাহ করা হয়, তার মধ্যে একটি ট্যাঙ্কে হিট হয়েছে ড্রোনে এবং সেটিতে আগুন জ্বলতে থাকে এবং যাতে আগুন নিভানোর চেষ্টা করা হচ্ছে, কিন্তু আকাশ একেবারে কালো হয়ে গিয়েছে দুবাইয়ের আকাশ। এবং তারপরে পরেই আকাশ সীমা বন্ধ করে দেয় এবং সমস্ত ফ্লাইট চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেয়। সো এখন যারা ইতিমধ্যে এখানে, আপনি জানেন জেএফকে থেকে তো ফ্লাইট আসছিল, যারা উঠে গেছে আকাশে, এরা কোথায় যাবে? একবার গত পরশু থেকে তো 3টি ফ্লাইট চালু হয়েছিল। হ্যাঁ, রাইট। সো এখন যেগুলো এখানে জেএফকে তে আছে অথবা আকাশে যেগুলো উঠে গিয়েছিল ফ্লাইট, তাদের কি হবে? ওদের নিকটবর্তী গন্তব্যতে নেমে যাবে। দিস ইজ ভেরি ডেঞ্জারাস সিচুয়েশন। আচ্ছা, গো হেড, আপনি দেখি আপনার আরো ডিটেলস পরে জানবো, আপনার কাছ থেকে আগে নিউজ আপডেটটা জেনে নিই। প্রেসিডেন্ট ট্রাম্প আপ্রাণ চেষ্টা করেছেন মিত্র দেশগুলোকে হরমুজ প্রণালী বন্ধ করার যে ইরানি চেষ্টা সেটিকে প্রতিহত করতে, কিন্তু তিনি প্রায় সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছেন। একটি মিত্র দেশও সাড়া দেয়নি তার কথায়। দুটি মাত্র দেশ তারা বলেছে তারা এই বিষয়টাতে আলোচনা করতে রাজি আছে, সেটি হচ্ছে ইংল্যান্ড এবং ফ্রান্স। জার্মানি সরাসরি বলে দিয়েছে যে এই যুদ্ধ আমাদের নয় এবং প্রেসিডেন্ট যে অনুরোধটি করেছেন সেটিকে কিভাবে বিবেচনা করা হয় বলা মুশকিল, কারণ যুক্তরাষ্ট্রের নৌবাহিনী হচ্ছে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী নৌবাহিনী। সেই নৌবাহিনী যদি একটি নৌপথ চালু রাখতে অন্য দেশের ফ্রিগেটের সাহায্য লাগে, এটা তো মানে কিভাবে গ্রহণযোগ্য হবে বলা মুশকিল। জার্মান প্রতিরক্ষা মন্ত্রী এমনটাই বলেছেন এবং তিনি সরাসরি বলেছেন যে এই যুদ্ধে আমাদের কোনো আগ্রহ নেই এবং এই যুদ্ধ আমরা শুরুও করিনি, এটা আমাদের যুদ্ধ নয়। অথবা এই যুদ্ধ সংক্রান্ত কোনো বিষয়ে জার্মানি মূলত দূরে থাকার সিদ্ধান্ত গ্রহণ করেছে। সরাসরি প্রেসিডেন্টকে এমন কথাই বলেছেন জার্মানির প্রতিরক্ষা মন্ত্রী। ফ্রান্স এবং ইংল্যান্ড জানিয়েছে যে তারা আলোচনা করতে রাজি আছেন কিভাবে হরমুজ প্রণালীকে উন্মুক্ত রাখা যায়, তবে তাদের নিজেদের নৌবাহিনীর ফ্রিগেট কিংবা অন্য ধরনের যুদ্ধজাহাজ তারা পাঠাবেন হরমুজ প্রণালী চালু রাখতে, এমন কোন ইঙ্গিত তারা দেননি। তাদের প্রেসিডেন্ট কিন্তু এতে ভীষণ ক্ষুব্ধ হয়েছে এবং তিনি বলেছেন যে সমস্ত দেশগুলোকে আমরা সহযোগিতা করেছি অতীতে বিভিন্ন সময়, তারাই এখন আমাদের দিক থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। এবং এর মধ্যে আরেকটি দেশের কথা বলি, দুটি দেশ আরো, অস্ট্রেলিয়া এবং জাপান, তারাও জার্মানির মতোই বলেছে যে আমরা যুক্তরাষ্ট্র যেভাবে হরমুজ প্রণালী চালু রাখতে চাচ্ছে সেই প্রক্রিয়ার সাথে আমরা সম্পৃক্ত হচ্ছি না। অস্ট্রেলিয়া, জাপান এবং জার্মানি
এই 3টি দেশ সরাসরি ইতিমধ্যেই প্রেসিডেন্টকে জানিয়ে দিয়েছে। এবং এই খবরটি ছেপেছে যে ওয়াল স্ট্রিট জার্নাল, তারা বলেছে ইংল্যান্ড এবং ফ্রান্স, ওয়াল স্ট্রিট জার্নালের তথ্য অনুযায়ী ইংল্যান্ড এবং ফ্রান্স চেষ্টা চালিয়ে যাচ্ছে যে কিভাবে সামরিক শক্তি প্রয়োগ না করেও হরমুজ প্রণালী চালু রাখা যায়। আরেকটি বিষয় যেটি বলার চেষ্টা করছি সেটি হচ্ছে দুবাই এয়ারপোর্টের কথা তো একটু আগে বললাম যে সেখানে একটি ড্রোন অ্যাটাক হয়েছে, সফল ড্রোন অ্যাটাক বলা যায়। আর সেখানে দুবাই এয়ারপোর্টে ফুয়েল ট্যাঙ্কারের উপরে ড্রোন হামলা চালিয়েছে এবং সেই হামলা ফুয়েল ট্যাঙ্কারটিতে আগুন লেগে যায় এবং আগুন লাগার পরপরই অন্যান্য ফুয়েল ট্যাঙ্কার গুলিতে যাতে বিস্তৃতি না ঘটে সেই চেষ্টা দুবাই কর্তৃপক্ষ করে যাচ্ছে এবং তারই মাঝে তারা সেই দুবাই এয়ারপোর্ট থেকে সকল ধরনের ফ্লাইট চলাচল, সব দেশে ফ্লাইট চলাচল অনির্দিষ্টকালের জন্য, তারা সাময়িকভাবে স্থগিত বলেছিল আগে, কিন্তু এখন বলছে অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিচ্ছে। ইতিমধ্যে আপনারা জানেন এই ধরনের একটি মিসাইল আক্রমণে, ড্রোন নয় ঠিক, মিসাইল আক্রমণে কুয়েত বিমানবন্দরের ব্যাপক ক্ষতি সাধিত হয়েছে এবং আমিরের এই বিমান চালু করার পরও কিন্তু কুয়েত কিন্তু চালু করতে পারেনি এখনো পর্যন্ত। সেই একই অবস্থা হয়তোবা দুবাই এয়ারপোর্টের হয়েছে কিনা সেটি দুবাই কর্তৃপক্ষ এখনো জানানি, কি পরিমাণ ক্ষয়ক্ষতি তারা এখনো বিস্তৃত জানানি, তবে শুধু জানিয়েছেন যে একটি ফুয়েল ট্যাঙ্কারে আগুন লেগে যায়, যেটি রয়টার্সের ভিডিওতে সমগ্র বিশ্বব্যাপী প্রচারিত হয়েছে ইতিমধ্যেই। আরেকটি বিষয় যেটি বলার চেষ্টা করছি সেটি হচ্ছে যে প্রেসিডেন্ট ট্রাম্পের মন্ত্রী পরিষদ সদস্য হেলথ এন্ড হিউম্যান সার্ভিসেস এর যিনি দায়িত্ব পালন করছেন রবার্ট এফ কেস জুনিয়র, তিনি যে ভ্যাকসিন নীতিমালা গ্রহণ করেছেন বিশেষ করে শিশুদের ভ্যাকসিনের ব্যাপারে, সেই ভ্যাকসিনের নীতিমালাকে নাকচ করে দিয়েছেন একজন ফেডারেল জাজ। তিনি সেই ফেডারেল জাজ এমন ভাবে নাকচটি করেছেন যে সেটি আর ইমপ্লিমেন্ট করা সম্ভব হচ্ছে না আপাতত ট্রাম্প প্রশাসনের পক্ষে। এবং তিনি বলেছেন যে কোন প্রকার বিশেষজ্ঞদের সাথে পরামর্শ কিংবা যাচাই বাছাই না করে একতরফা ভাবে রবার্ট কেনেডি জুনিয়র, যিনি হেলথ এন্ড হিউম্যান সার্ভিসেস এর সেক্রেটারি এবং এই ভ্যাকসিনের দায়িত্ব রয়েছেন, তিনি এই ভ্যাকসিন ব্যবহার নিষিদ্ধ করে দিয়েছেন এবং এটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়, যেখানে স্বাস্থ্য বিশেষজ্ঞদের প্যানেল এই ঘোষণাকে স্বাস্থ্য নিরাপত্তার জন্য হুমকি হিসাবে বর্ণনা করেছে। বিশেষ করে পেডিয়াট্রিক্সের যে ভ্যাকসিন গুলো তিনি বন্ধ করেছেন, এগুলো ভবিষ্যতে পেডিয়াট্রিক শিশুদের জন্য ব্যাপক সংকটের সৃষ্টি করতে পারবে তারা যখন বেড়ে ওঠার সময়, এবং এই ধরনের যাচাই বাছাই বিহীন বিশেষজ্ঞদের পরামর্শ না নিয়েই এই ধরনের ভ্যাকসিন নীতিমালা গ্রহণকে কোনোভাবেই গ্রহণযোগ্য নয় এমনও মন্তব্য করেছেন বিচারক তার 45 পৃষ্ঠার রায়। এবং এই ফেডারেল বিচারক তিনি আরো বলেছেন যে যে নীতিমালার ভিত্তিতে যে জাজ ব্রায়ান মার্কি, তার নাম ফেডারেল জাজ, যে নীতিমালার ভিত্তিতে রবার্ট কেনেডি জুনিয়র এই ভ্যাকসিন নীতিমালা ঘোষণা করেছেন, সেই নীতিমালার কোনো সারসংক্ষেপও তিনি কখনো দেননি কাউকে। অতএব একতরফা ভাবেই তিনি এই ভ্যাকসিন নীতিমালা গ্রহণ করেছেন এবং ভ্যাকসিন ব্যবহার সাময়িক ব্যবসায়িক ব্যবহার সীমিত করে দিয়েছেন খুবই ব্যাপক মাত্রায়, এবং এটি যুক্তরাষ্ট্রের বিশেষ করে শিশু কিশোরদের স্বাস্থ্য নিরাপত্তার জন্য ব্যাপক একটি হুমকি হিসাবে দেখা দিয়েছে এবং সেটি কার্যকর করা যাবে না এমন রায় তিনি দিয়ে দিয়েছেন ইতিমধ্যেই। আরেকটি বিষয় যেটি বলার চেষ্টা করছে সেটা হচ্ছে যে প্রেসিডেন্ট ট্রাম্প আজকে নিজেই অনুরোধ করেছেন তার চীন সফর 1 মাস পিছিয়ে দেওয়ার জন্য। আর তিনি বলেছেন যে এই সময় তার ইরান যুদ্ধের সময় তার যুক্তরাষ্ট্রে থাকাটাই বাঞ্ছনীয় এবং তিনি তাই করতে চান। অতএব তিনি চীনা কর্তৃপক্ষের কাছে অনুরোধ করেছেন তারা যেন তার সফর 1 মাসের জন্য পিছিয়ে দেয়। চীন কিন্তু এখন এই ব্যাপারে সরাসরি সরকারি ভাবে কোনো মন্তব্য করেনি, বেসরকারি ভাবেও কোনো মন্তব্য তারা জানায়নি ইতিমধ্যে। প্রেসিডেন্ট ট্রাম্প 79 বছর বয়স্ক এবং তিনি স্মরণ শক্তি হারিয়ে ফেলছেন এমন একটি স্পষ্ট উদাহরণ তথ্য দিয়ে আজকে খবরটি ছেপেছে দৈনিক বিস্ট পত্রিকাটি। তিনি বলেছেন যে আজ ওয়াশিংটনে কেনেডি পারফর্মিং আর্টস সেন্টার সম্পর্কিত এক সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে প্রেসিডেন্ট ট্রাম্প ভেনেজুয়েলার বর্তমানে যিনি প্রেসিডেন্টের দায়িত্ব পালন করছেন তিনি কি পুরুষ না মহিলা এই বিষয়টিও সঠিকভাবে উচ্চারণ করতে পারেননি। তিনি বর্তমানে প্রেসিডেন্ট যিনি রয়েছেন সেখানে বিশেষ করে মাদুরোকে উত্তর যুক্তরাষ্ট্রে তুলে নিয়ে আসার পর যিনি প্রেসিডেন্টের দায়িত্ব পালন করছেন সেই ডেলসি রড্রিগুয়েজ একজন মহিলা,
কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্প আজকে বলেছেন যে মানুষটি, অর্থাৎ যে পুরুষ, হিম হিসেবে উল্লেখ করেছেন, যে পুরুষটি ভেনেজুয়েলা চালাচ্ছে, তিনি চমৎকার কাজ করছেন 2 মাস ধরে, এবং তিনি যে মহিলা এই বিষয়টিও তিনি পার্থক্যটি তুলে ধরতে পারেননি। অতএব সেখানে যারা উপস্থিত ছিলেন তারা অনেকে এমন মন্তব্য করেছেন যে প্রেসিডেন্ট ট্রাম্প ধীরে ধীরে তার স্মরণশক্তি হারিয়ে ফেলতে শুরু করেছেন, অনেক কিছু তিনি এখন আর মনে রাখতে পারেন না। এটি ৭৯ বছর বয়স্ক প্রেসিডেন্ট ট্রাম্পের গত কিছুদিন ধরেই এই বিষয়গুলো স্পষ্ট হয়ে উঠে দেখা দিচ্ছে। আরেকটি বিষয় যেটি বলার চেষ্টা করছি সেটি হচ্ছে যে যুক্তরাষ্ট্রের তুষার ঝড়ের কথা বলেছিলাম, সমগ্র যুক্তরাষ্ট্রে আবহাওয়ার বিপর্যয়ের কথা বলেছি, বেশ কিছু স্টেটে তুষার হয়েছে, তবে যতটা ব্যাপকতা আশঙ্কা করা হয়েছিল ততটা ব্যাপকতার খবর এখনো পর্যন্ত, ব্যাপক তুষার, ব্যাপক ঝড়ের টর্নেডো যেটাকে আমরা বলে থাকি, তার খবর এখনো পাওয়া যায়নি। তবে ১২,৫০০ ফ্লাইট হয় বিলম্বিত হয়েছে নয় বাতিল করা হয়েছে। বলা হচ্ছে ৪,০০০-এর মতো ফ্লাইট বাতিল করা হয়েছে এবং ৮,৫০০-এর মতো ফ্লাইট বিলম্বিত হয়েছে বিভিন্ন এয়ারপোর্টে। তার মধ্যে আমাদের নিউ ইয়র্ক এলাকার ৩টি বিমানবন্দরে বেশ কিছু ফ্লাইট ফেডারেল এভিয়েশন কর্তৃপক্ষ বাতিল করে দিয়েছেন কিংবা সাময়িকভাবে পিছিয়ে দেওয়ার যে সিদ্ধান্ত জানিয়েছেন। তবে এর পাশাপাশি যুক্তরাষ্ট্রের আরো প্রায় সবকটি বড় বিমানবন্দর থেকে বিভিন্ন অঞ্চলে ফ্লাইট যাওয়ার ব্যাপারে ফেডারেল এভিয়েশন কর্তৃপক্ষের নিষেধাজ্ঞা কিংবা সাময়িক স্থগিতাদেশের ফলে সেই ফ্লাইটগুলো হয় বিলম্বিত করা হয়েছে নতুবা একেবারে বাতিল করে দেওয়া হয়েছে। ১২,৫০০ মোটামুটি ইস্ট কোস্টে সবচেয়ে বেশি ফ্লাইট বাতিল এবং পিছিয়ে দেওয়ার ঘটনা ঘটেছে। ইস্ট কোস্ট অর্থাৎ নিউ ইয়র্ক, নিউ জার্সি, আটলান্টা, তারপরে ক্যানেটিকাট, এই সমস্ত স্টেট গুলোতে যে বিমানবন্দর রয়েছে সেখানে এই বাতিল কিংবা স্থগিত হওয়ার ঘটনাগুলো বেশি ঘটেছে। সমগ্র যুক্তরাষ্ট্র এবং কেরালায় আগামী ২০শে মার্চ ঈদ উল ফিতর উদযাপিত হবে এমন ঘোষণা এসেছে বেশ কয়েকটি সংবাদ মাধ্যমে। বাংলাদেশে ঈদ উদযাপিত হবে ২১শে মার্চ এবং নিউ ইয়র্ক সিটিতে ঈদ উদযাপন উপলক্ষে নিউ ইয়র্ক সিটির ছাত্রছাত্রীরা ৩ দিনের একটি ছুটি পাচ্ছে, শুক্র, শনি, রবি। ঈদ উল ফিতরের কারণে আগামী ২০শে জানুয়ারি নিউ ইয়র্ক সিটির স্কুলগুলো বন্ধ থাকবে এবং এর ফলে তারা ৩ দিন ছুটি পাচ্ছে ঈদ উল ফিতরের ছুটি হিসাবে, একদিন এবং বাকি 2 দিন সাধারণ ছুটি। স্যামি স্ট্র একটু আগে তার আপনারা জানিয়েছেন যে নিউ ইয়র্ক সিটি মেয়র মামদানির প্রশাসন আজকে জানিয়েছে যে একেবারে এখন থেকে নয়, আজ থেকে নয় অবশ্য, তারা বলেছে যে ধীরে ধীরে নিউ ইয়র্ক সিটির প্রত্যেকটি পাবলিক স্কুলের আশেপাশে সড়কগুলোতে স্পিড লিমিট অর্থাৎ গতি, যানবাহনের গতি বর্তমানে যেটি ২০ রয়েছে সেখান থেকে ১৫-তে নামিয়ে আনা হবে, ধীরে ধীরে পর্যায়ক্রমে হবে। এবং আপাতত এবছর ৮৫০টি স্কুলের কথা বলা হয়েছে, সেই স্কুলগুলোতে আশেপাশে ১৫ মাইলে নিয়ে আসা হবে যানবাহনের গতি ঘন্টায়। এটি যারা ব্যতিক্রম করবেন কিংবা যারা এটি অতিক্রম করবেন ১৫ মাইল, এবং সেখানে ক্যামেরার মাধ্যমে তারা টিকিট পাবেন এবং সেই টিকিটে জরিমানা প্রদান করতে হবে। আরেকটি বিষয় হচ্ছে যে মামদানি প্রশাসন জানিয়েছে যে তাদের প্রশাসনের প্রথম মেয়াদ অর্থাৎ মেয়াদ পূর্তির আগেই নিউ ইয়র্ক সিটির সবকটি স্কুলের আশেপাশের সড়কগুলোতে যানবাহনের গতিমাত্রা তারা ২০ থেকে ১৫ মাইলে নামিয়ে আনবেন। আপাতত এখানে শেষ করি আজকে, আবার আপনাদের সাথে কথা হবে। আপনারা সবাই ভালো থাকুন। থ্যাংক ইউ নাজমুল হাসান, থ্যাংক ইউ সো মাচ। একটা মজার বিষয় আজকে একটু প্রথমে আলোচনা করি, তো আমি আরিফের কাছে যাব যে আজকে একটি ছবি বেরিয়েছে। ছবিটা হলো বাংলাদেশ নিয়ে। বাংলাদেশের জাতীয় সংসদের যে অধিবেশন চলছে, অধিবেশনে দেখা যাচ্ছে প্রায় ২০ জনের মতো সংসদ সদস্যের ছবি আছে। ছবিতে কেউ একদম উপর দিকে হা করে আপনার ঘুমাচ্ছেন, কেউ চোখ উপর দিকে তুলে ঘুমাচ্ছেন, কেউ নিচ দিকে তাকিয়ে ঘুমাচ্ছেন, কেউ হা করে ঘুমাচ্ছেন, এর মধ্যে মন্ত্রীরাও আছেন এবং এতে মজার মজার কমেন্টও আছে। আমি কয়েকটা কমেন্ট শোনাই। একজন লিখছেন তারা ক্লান্ত, তারা শ্রান্ত, তারা পরিশ্রান্ত। একজন লিখছেন সো ট্রু, ভেরি স্যাড। একজন লিখাচ্ছে ঘুমাচ্ছে না, ধ্যানমগ্ন হয়ে তারা শুনছে সব। আরেকজন বলছে আপনার তারা ভাবছে, সবাই চোখ বন্ধ করে ভাবছে। একজন বলছে জুলাই যোদ্ধাদের রেখে যাওয়া সিগারেটের গ্রান নিচ্ছে।
সো এটা এই ছবিটা খুবই মজার ছবি, কিন্তু যে সবাই অলমোস্ট অনেকেই ঘুমাচ্ছে কিন্তু, এবং বেশ ভালো ঘুমিয়ে দিচ্ছে আপনার উপর দিকে হা করে কেউ। Any আমি comment? শুনেছি আমি শুনেছি সেই জাতীয় সংসদের সিটগুলো এত আরামদায়ক, এখানে স্বাভাবিকভাবে বসলে আপনি ঘুম এসে যাবে। আর সেটা নাকি কৌশল হিসেবে দেখানো হয়েছে, যাতে যে সমস্ত বক্তৃতাগুলো আসে এগুলি খুব একটা গুরুত্ব না দিয়ে শোনার জন্য সিটের ব্যবস্থাটাকে এত আরামদায়ক করা হয়েছে। ইব্রাহিম সাহেব, কি আপনি এই ঘুমকে কেমন লাগে আপনার কাছে? না, আমাদের শুনেন, আমাদের এটা একটা অভ্যাস হলো যে আমরা বলতে ভালোবাসি, শুনতে ভালোবাসি না। আপনি জি দেখবেন আমাদের যে অনুষ্ঠানগুলো আমরা যাই, সেখানে বক্তা বলতেছেন ও কেউ শুনতেছে না, সবাই ছবি টবি তুলে। এই যে জাতীয় চরিত্রের এই বহিঃপ্রকাশ জাতীয় সংসদে, আপনি ওখানে গেছেন, প্রত্যেকটা এখানে বসে আপনি হাওয়া খাওয়ার জন্য আমার ট্যাক্সের পয়সা যায়। আপনি জনগণের কথা বলবেন, নাগরিকের উচ্ছ্বাস আনন্দ বেদনা তার কথা চিৎকার দিয়ে বলবেন, তার আকুতি দিয়ে আপনি এখানে বসে আরাম করে গায়ের দিকে হেলান দিতেছেন, আরেকজন দেখলাম নাকের রুম পরিষ্কার করতেছেন হাত দিয়ে। মানে এই যে আজব লোকজন, এটা আমাদের জাতীয় সংসদের চরিত্র। এখন এই লোকগুলো আসছে কোত্থেকে? আপনার আমার মধ্যে থেকে বেরিয়ে আসছে। আমি মনে করি এই নির্লজ্জ অবস্থা থেকে আমাদের সবাই বেরিয়ে আসতে হবে। কোথাও গেলে আমাকে মাঝে মাঝে শ্রোতা হতে হয়, আমি শ্রোতা হয়ে বসে থাকবো, আমি অন্যের কথা শুনবো। আমাদের সংসদ সদস্য, সে যখন নির্বাচিত হয়েছে, সে কয়েক লক্ষ মানুষের প্রতিনিধি, তাকে আমরা সম্মান করার জন্য, তিনিও সেই সম্মানটা নেওয়ার জন্য রেডি থাকবেন। আরে বাবা, সারা রাত্রে তো আর আপনি মদ খান না, এখানে বেশ পরেজগার লোকজন গেছেন, তাহলে আপনি সারা রাত কি করেন? আপনি কি হেফাজত বন্দেগীতে আসিলেন? আপনি এখানে বসে জনগণের কথা হচ্ছে, এখানে অনেক আইন পাশ হয়ে যেতে পারে আপনার নির্দা আপনাকে ঘুমে রাখিয়া। আর এখন যে মানে যে রাজনীতির পেছে পড়ছেন, এখন আপনার এই মানে আল ঘুমে, দিনের ঘুমের মধ্যে আপনি বিক্রি হয়ে যাবেন, আপনি বলতেই পারবেন না। সুতরাং ঘুমের মধ্যে বিক্রি। ঘুমের মধ্যে বিক্রি হয়ে যাবেন, পরে বলবেন যে আমি তো খেয়াল করে নাই এই জুলাই সনদ কোন দিকে চলে গেছে। সুতরাং আপনার প্রত্যেকটা সেকেন্ড আপনার ঘুমের মধ্যে বিক্রি কিভাবে হবে উনি বলতেছে। বলবেন যে এই যে আপনার ঘুমের মধ্যে আমার নোট অফ ডিসেন্ট দেওয়া ছিল, আপনার ঘুমের আপনি তো খেয়াল করেন নাই তখন। আর আপনার যখন খেয়াল হবেন তখন আপনার দেখবেন সব গেছে, আমও গেছে, চালাও গেছে, আপনার রাজনীতি হলে পরে ওই অন্য হয়ে ঘুরাইবেন, পরে ওই যে কাঠের বেঞ্চি তো জায়গা হইব না, আর এখন এখানে হেলান দিয়ে ঘুমাইতেছেন আপনারা। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আচ্ছা, সো আজকে যে দুটো বিষয় গুরুত্বপূর্ণ, নাজমুল ভাই আপনি যদি সময় দেন আলাপ করব। একটা হচ্ছে যে 22 লক্ষ মানুষ দরিদ্র সীমার নিচে বসবাস করে নিউ ইয়র্ক সিটিতে, এবং এই যে আমরা কয়েকদিন আগে যে আপনার এই যে খাবার নিয়ে আলোচনা করছিলাম, লাইন দিয়ে খাবার নেওয়া, এর মধ্যে বাংলাদেশিদের সংখ্যা বাড়ছে আমরা বলছিলাম। এই 22 লক্ষের মধ্যে বাংলাদেশিরাও আছে কিনা, এই বিষয়টি আজকে একটু আলোচনা করব আমরা। আর একটা বিষয় আলোচনা করবো, তা আরেকটা তথ্য দিয়ে রাখি। জি, একটা হিসাব, একটা অডিট কোম্পানি থেকে হিসাব দেওয়া হয়েছে, পাচ্ছি না আমরা। নিউ ইয়র্ক সিটিতে দেওয়া হয়েছে যে নিউ ইয়র্ক সিটিতে একজন হোমলেস, একটা গৃহিণীকে 1 বছরের জন্য বাসস্থান এবং অন্যান্য আনুষঙ্গিক ব্যয় বাবদ $81,000 খরচ করা হয়। আনবিলিভেবল। $81,000 কিন্তু ম্যাক্সিমাম যারা লো ইনকাম এবং মিড ইনকাম, তার কারণ এদের আবাসনের একটা বড় অংশ হোটেল বিল হিসাবে ডেইলি $150 হিসাবে ব্যয় করতে হয়। আপনি আমাদের ট্যাক্স রিটার্ন যারা করেন তাদের কাছে যদি বাংলাদেশি যারা, রাইট, তাদের কাছে গেলে দেখবেন যে শতকরা আমার মনে হয় 80% বাংলাদেশি যারা, তাদের ইনকাম ওইখানে ট্যাক্স রিটার্নের যে ইনকাম থাকে 30,000, 35,000, 40,000, এর শতকরা 80%, এর উপরে নাই কিন্তু। সো সত্যমিত আমি জানি না, বাট দ্যাটস হোয়াট ইট ইজ দি রিয়েল সিনারিও। বাট এই বিষয়টি আলোচনা করব। এর আগে সামান্য একটু সংক্ষেপে 2 মিনিট আলোচনা করে নিই। আরিফ, আপনার সাথে একটু আলোচনা করে নিই যে আপনার কাছে 2টা নিউজ আছে, কি কি আছে একটু বলেন তো শুনি। যে দুটো বিষয় নিয়ে একটু কথা বলতে চাই, তার মধ্যে একটি হলো যে বাংলাদেশে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল একটি বিজ্ঞপ্তি দিয়েছে। সেই বিজ্ঞপ্তিটি নিয়ে আমি মূলত প্রথমে একটি কথা বলতে চাই। এই বিজ্ঞপ্তিটির মূলত যে মূল যে বিষয়, যে আপনি জানেন যে মিস ইনফরমেশন, অর্থাৎ আমরা যদি বলি যে ফেক ইনফরমেশন, এই ফেক ইনফরমেশনের বিষয়টি অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল খুব স্পষ্টভাবে উল্লেখ করেছে। সেই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে বাংলাদেশে যে সর্বশেষ যে জাতীয় নির্বাচনটি হলো, সেই নির্বাচনে অনেক ভুল তথ্য সোশ্যাল মিডিয়াতে এসেছে, এবং এই সোশ্যাল মিডিয়াতে যে ভুল তথ্যটি এসেছে এবং এটা কিভাবে এসেছে,
এটি অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল স্পষ্টভাবে উল্লেখ করেছে যে এটি বাংলাদেশ থেকে এর অধিকাংশ ভুয়া তথ্য বিভিন্ন ভুয়া আইডি থেকে থ্রু করা হয়েছে এবং পাশের দেশকে ইঙ্গিত করা হয়েছে, সেখান থেকে অনেক ভুয়া তথ্য এসেছে এবং এই ভুয়া তথ্যগুলো খুবই বাংলাদেশের জন্য বিগ অ্যালার্মিং বলে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল উল্লেখ করেছে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বাংলাদেশে যে বড় দুটি গণমাধ্যম প্রথম আলো এবং ডেইলি স্টারে যে হামলা হয়েছিল এই বিষয়টিকে স্পষ্টভাবে উল্লেখ করেছে যে সেখানে কিভাবে করে সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই বাংলাদেশে এক শ্রেণীর মানুষকে বিক্ষিপ্ত করা হয়েছে এবং ওই ঘটনায় যে গণমাধ্যমের উপরে যে আঘাত সেটিকে খুব স্পষ্টভাবে উল্লেখ করেছে। আমি আরেকটু বিষয় বলতে চাই যে সংখ্যালঘুর ব্যাপারটিকেও খুব স্পষ্টভাবে এই রিপোর্টে আনা হয়েছে যে সংখ্যালঘুদের উপরে বাংলাদেশে যে ঘটনাগুলো ঘটতেছে কিংবা সংখ্যালঘুদের আসলে সঠিক যে বিষয়টি তথ্যগুলো এই তথ্যগুলো নিয়ে মূলত আকার ইঙ্গিতে স্পষ্টভাবে উল্লেখ করেছে যে সুনির্দিষ্ট কোনো প্রমাণ নেই, আবার সুনির্দিষ্ট কোনো মানে সুনির্দিষ্ট তথ্য এবং প্রমাণ নিয়েই তো মূলত একটি সংবাদের সবকিছুর তুলে ধরা হয়। তো বাংলাদেশের মানুষদের একাংশের একটা বড় ধরনের মিডিয়া বিমুখী হওয়া, অর্থাৎ মূল ধারার যে গণমাধ্যম সেই গণমাধ্যমগুলোর অনেক গণমাধ্যমের প্রতি অনাস্থা থেকেই মূলত এই সোশ্যাল মিডিয়ার যে সোশ্যাল মিডিয়ার দিকে যে এক ধরনের ঝুঁকে পড়া সেটিকে একটি বিগ অ্যালার্মিং বলে মনে করছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। এই বিষয়টি তারা সামনে নিয়ে এসেছে। আর আমি আরেকটু বিষয় বলতে চাই যে আপনাকে যে এটা যদি এভাবে চলতে থাকে তাহলে এটা খুব বেশি অ্যালার্মিং হবে। এই জন্য ফেসবুক কর্তৃপক্ষ যে মেটা আছে সেখানে বলা হয়েছে মেটার জন্য এই বিষয়গুলোকে বাংলাদেশের প্রেক্ষাপটে যেন স্পষ্টভাবে একটু উল্লেখ দেখে, যে কোনো ডিসইনফরমেশনের ক্ষেত্রে বা মিস ইনফরমেশনের ক্ষেত্রে যেন একটা উপযুক্ত ব্যবস্থা নেওয়ার একটা ইঙ্গিত করেছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, আপনাকে অনেক ধন্যবাদ। এনি কমেন্ট নাজমুল্লাহ ভাই অথবা ইব্রাহিম ভাই? আমার একটা কমেন্ট আছে, এটা আমাদের সোশ্যাল মিডিয়ার উপর আমাদের বাংলাদেশিদের যে অ্যাবিউজ করার, এটা তো একটা বক্তব্য আছেই যে আমরা মূলধারার মানে সংবাদ মাধ্যমগুলো ক্রমাগত ফেল করার কারণে বা একটা অনাস্থার কারণ হয়ে দাঁড়ানোর কারণেই সাধারণ মানুষের একটা মানে আস্থার বরখেলাপ বা আস্থার সংকট সৃষ্টি হয়েছে। কিন্তু পাশাপাশি এটার ব্যাপক অ্যাবিউজের কারণে ফেসবুকের উপর যদি বাংলাদেশিদের ব্যাপারে ওই ভৌগোলিক অঞ্চলের মানুষের উপর যদি বেশি রেস্ট্রিকশন আসা শুরু হয়, ফেসবুক আমাদের বাংলাদেশিদের একটা উল্লেখযোগ্য অংশের একটা নিয়মিত ইনকামের সোর্সটাও এখন। কিন্তু এইসব যদি অ্যাবিউজ হয়, ফেসবুক নানান ধরনের রেস্ট্রিকশন করে একটা অঞ্চল ভিত্তিক এটা তারা করতেই পারে এবং এই ব্যাপারে আমাদের সতর্ক থাকা উচিত। এবং এই গুজব দিয়ে মানে এটা তো ঠিক যে গুজবের শিকার আমরা অনেক সময় আমরা নিজেরাও হয়েছি এবং যারা এসব করেন তারা অনেকেই তারা তো দেশপ্রেমিক না, তারা গুজবটাই ছড়ান। তারা চান যে এটার কারণে মানুষকে উস্কানি দেবেন। এই উস্কানিটা অনেক সময় কাজও করে। এই কাজটা কেন করে যেহেতু আমরা মূলধারার যারা সংবাদপত্র তারা যে কোনো কারণে উই ফেল টু অ্যাড্রেস লটস অফ ইস্যুস। তো আমি মনে করি এটা খুব অ্যালার্মিং, আমাদের এই ব্যাপারে সবাই সতর্ক হওয়া উচিত। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ ফর ইউর ইনফরমেশন আরিফ, আপনাকে অনেক ধন্যবাদ। নাজমুল হাসান, যেটা বলছিলাম একটু আগে যে এই যে 22 লক্ষ লোক, আপনি যেটা বললেন যে প্রায় $80,000 $81,000 এই এক একজন হোমলেসের পেছনে খরচ হয়, এন্ড দেন 22 লাখ তাদেরকে আশ্রয় দিতে তারা স্ট্রিটে থাকলে হয় না, যখন তাদেরকে আশ্রয় শেল্টারে নিয়ে আসা হয় তখন। সো ইভেন্টুয়ালি কখন আপনার কাছে যাব আমি, বাট এর আগে যে রিপোর্টটি আপনার আমি দেখলাম আপনিও রিপোর্ট একটা করেছেন 22 লাখ মানুষ নিউ ইয়র্ক সিটিতে, এবং এটা বাড়ছে দিনে দিনে। হোয়াট ইজ দ্য রিপোর্ট ফার্স্ট একটু জানি, তারপরে এটার উপর আমরা একটা আলোচনা করব। না, রিপোর্টটা হচ্ছে যে প্রতি বছর আমরা এক একটা বছর যায়, এক একটা সময় যায়, গত বছর থেকে এই বছর আরো বেড়েছে। এবং যে নিউ ইয়র্ককে আমরা সারা বিশ্বের রাজধানী বলি, যে নিউ ইয়র্ককে আমরা অহংকার করে বলি যে সৌর্য বীর্যের নগরী, যেখানে ওয়াল স্ট্রিট থাকে, যেখানে সবচেয়ে বেশি বিলিয়নারদের বাড়িঘর, যে এই নিউ ইয়র্কে যদি 22 লাখ মানুষ দরিদ্র যাদেরকে জাতিসংঘ যে সংজ্ঞা অনুযায়ী তাদের স্বাস্থ্য, তাদের চিকিৎসা, তাদের বাসস্থান এইসব অনুযায়ী দরিদ্র হিসেবে আখ্যায়িত করা যায়, এই 22 লাখ মানুষ যদি দরিদ্রের কষাঘাতে থাকে, সেখানে এই নিউ ইয়র্ক সিটির মেয়র মানে কি বিষয় অ্যাড্রেস করতেছে, এটা খুব জরুরি হয়ে দাঁড়ায়। এই সিটি, এই স্টেটের তো একটা পুরো রাজ্য জুড়ে, কিন্তু এটা নিউ ইয়র্ক সিটির হিসাব। এই নিউ ইয়র্ক সিটির 22 লাখ দরিদ্র মানুষের জন্য
নগর পিতার কি পরিকল্পনা, এটা খুব জরুরি হয়ে দাঁড়ায়। এটা আগের নগর পিতারাও ফেল করেছেন, এখনকার যে জোহরান মামদানি তিনি বড় বড় বক্তৃতা দিলেন, গরিব মানুষের কথা বলে ক্ষমতায় আসলেন, কিন্তু এই 22 লাখ মানুষ, আপনি জানেন চাকুরির সংকট, এখন এন্ট্রি লেভেলে কোনো চাকরি পাওয়া যাচ্ছে না। আপনি জানেন যে এআই আসার পরে এখন অনেক কলেজ গ্রাজুয়েট, অনেক ইউনিভার্সিটি গ্রাজুয়েট সে সাধারণ কাজকর্ম করতেছে, সে দোকানের কাজকর্ম করতেছে, অথচ তার $60,000 একটি এন্ট্রি লেভেল জবের দরকার। এই যে গত 3 বছরের হিসাব দেখেন, এই ইয়াং আমেরিকানদের জন্য নিউ ইয়র্ক সিটিতে চাকরির বাজার সংকুচিত হয়ে দাঁড়িয়েছে। সো এই নিউ ইয়র্ক সিটিতে এইসব দেখভাল কে করবে? এটার জন্য কি কোনো মেয়রের কোনো পরিকল্পনা আছে? এটার জন্য কি আমরা নাগরিক সংগঠনরা এইসব বিষয়ে আলাপ করতেছি, না আমরা খালি ওই যে ইফতার পার্টি আর নেতাদের আইনা ছবি উঠাইতেছি আর মেক নিউ ইয়র্ক সিটি গ্রেট এগেন বলে বক্তৃতা দিতেছি? কার্যকর পদ্ধতিতে কোনো কর্মসূচি প্রণয়ন করে এই নিউ ইয়র্কের দরিদ্র অবস্থা থেকে যদি মুক্তি করা যায় না, আপনার মানুষ যখন অনগ্রসর হয়, মানুষ যখন দারিদ্র্যের সাথে লড়াই করে, তখন সেখানে রাজনীতি মুখ্য না। এই মানুষগুলাকে কেমনে আপনি টেনে উঠাবেন? এটাই হচ্ছে একটা শক্তিশালী দেশের, একটি শক্তিশালী নগরীর বড় কাজ। সেই কাজে নগরী কিভাবে ভূমিকা রাখতে পারে, আমি মনে করি এই ব্যাপারে আমাদের আলোচনার দরকার আছে। থ্যাংক ইউ সো মাচ নাজমুল ভাই। এই বিষয়ে আপনার এনিথিং এনি কমেন্ট? না, ইব্রাহিম চৌধুরী যথার্থই বলেছেন। এটা আমাদের তো একটা নগর, যিনি দায়িত্ব পালন করবেন নগর পিতা হিসেবে, তার তো একটা ভূমিকা, পরিকল্পনা এগুলি থাকা উচিত এবং এগুলি আগে ভাগেই জানিয়ে দেওয়া উচিত। ওকে নাজমুল ভাই, আপনার সাথে যে জিনিসটা আলোচনা করতে, তা হচ্ছে যে এই ফ্লাইটের যে বিপর্যয়, রাইট? এখন আমি চেষ্টা করেছিলাম আমাদের ট্রাভেল এজেন্সির কাউকে পাওয়ার জন্য, আমি পাই নাই। বাট এখন যে অবস্থা সৃষ্টি হলো, এটা যদিও আপনি এই লাইনের, বাট আপনি তো, আপনার সাথে অনেকের জানাশোনা আছে। হোয়াট ইজ দ্য সিচুয়েশন? এখন কি করণীয় বা কি করবে এরা? এখন কথা হচ্ছে যে ব্যাপারটা এইভাবে দাঁড়ায় যে এমিরেটস দিয়ে শুধু বাংলাদেশি যাত্রীরা দেশে আসা যাওয়া করে তা নয়, কিন্তু এমিরেটস অনেকটা কনভেনিয়েন্ট, এটা ঠিক আছে। অনেক বেশি ফ্লাইট, তাদের 3টা ফ্লাইট ডেইলি, দুবাই থেকে ঢাকাও 3টা ফ্লাইট, যাত্রা পথে আরামদায়ক যাত্রা পথ তাদের, সবকিছু ঠিক আছে। কিন্তু দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে মানুষের তো বিকল্প ব্যবস্থাও থাকতে হয়। আমাদের ট্রাভেল এজেন্টরা মূলত আমি শব্দটা ব্যবহার করতে চাই, যেখানে যাত্রীরা বেশি যেতে চায়, যেখানে তাদের ব্যবসায়িক কারণে তারা সেই রুটটাকেই বেছে নেন তাদের মূল ব্যবসার কেন্দ্র হিসেবে। কিন্তু একজন ট্রাভেল ব্যবসায়ী একজন যাত্রীর জন্য অল্টারনেটিভ যাত্রা পথের সন্ধান দেওয়াটাও কিন্তু তার দায়িত্ব এবং কাজের মধ্যে পড়ে যায়, ব্যবসার মধ্যে পড়ে যায়। যেমন ধরুন, আমার এখন যাওয়া দরকার ঢাকায় জরুরি ভিত্তিতে, আমার কাছে অপশন কি আছে? এমিরেটস নেই বলে কি আমি যেতে পারবো? অন্যরা যাচ্ছে না, যাচ্ছে তো বটে, কিন্তু আমাদের এই বাংলাদেশ কেন্দ্রিক ট্রাভেল এজেন্ট, আমি শেষ করি। একজন যাত্রী দেশে যেতে চাইলে তাকে অল্টারনেটিভ দেওয়ার যে ব্যবস্থাটি আমাদের বাংলাদেশি ট্রাভেল এজেন্টদের মধ্যে অনেকের কাছেই নেই। তার কারণটা হচ্ছে এরা মূলত শুধুমাত্র এয়ার সার্ভিস না, টিকিট বিক্রি করার কাজে বেশি ব্যস্ত। একজন যাত্রীকে একটা ট্রাভেল সার্ভিস দেওয়ার জন্য, তার ভ্রমণ সম্পর্কে তাকে হালকা পাতলা ভালো ধারণা দেওয়ার পাশাপাশি তাকে বিভিন্ন গন্তব্য পথে যাওয়ার সুযোগ আছে কিনা সেগুলো দেখিয়ে দেওয়ার ব্যাপারটাও কিন্তু ট্রাভেল এজেন্সির দায়িত্ব এবং কর্তব্যের মধ্যে পড়ে। কিন্তু সেই কাজটি দুর্ভাগ্যবশত হোক আমাদের ট্রাভেল এজেন্সিদের অনেকেই এটি করেন না। তার কারণটা হচ্ছে যে এখানে যে পেশাদার ট্রাভেল এজেন্সি, যেটা আমেরিকাতে আমি এত দীর্ঘদিন ধরে থাকার কারণে দেখছি, পেশাদার ট্রাভেল এজেন্সিতে আপনি দেখবেন যে তারা বিভিন্ন সময় একজন যাত্রীকে অল্টারনেট দিয়ে থাকে। আপনি এয়ারলাইন্সে যেতে চাচ্ছেন না, ভয় লাগছে, তো আপনাকে এই পথে নিয়ে আসি, হয় একটু বেশি খরচ হবে, অনেকে বেশি খরচ দিয়েও যেতে রাজি থাকে। এই কাজটি করা উচিত আমি মনে করি। মাথায় হাত দিয়ে বসে থাকলে তো আর যাত্রীদের সেবা হলো না। যাত্রীদের সেবা হচ্ছে যে তাদেরকে অল্টারনেট পথে যাওয়া আসার ব্যবস্থা করে দেওয়া। যেমন আমি উদাহরণ দিই, আরেকটা উদাহরণ দিই। জি প্লিজ। এতদিন আমাদেরকে এয়ার ইন্ডিয়াতে চড়তো না, এখন আজকে আমি খবর নিয়ে দেখলাম এয়ার ইন্ডিয়াতে কোনো সিটি নাই। এখন প্রাইস যেভাবে বাড়ছে তাতে তো আপনার মনে হচ্ছে যে এয়ার ইন্ডিয়া ইজ ডুইং বিগ বিজনেস নাও। হ্যাঁ, ডেফিনেটলি। একজনের পথ বন্ধ হলে আরেকজনের পথ তো খুলে যায়, এটাই তো ব্যবসার স্বাভাবিক নিয়ম। এখন অল্টারনেট যাত্রা ব্যবস্থা বাংলাদেশি যাত্রীদের করা। আরেকটা তথ্য আপনাদের দিয়ে রাখি, মজার তথ্য।
এই তথ্যটার ব্যাপারে গত পরশুদিনে আমি একজনের সাথে কথা হয়েছে, বাফালো থেকে একজন বাংলাদেশী নিউ ইয়র্কে এসেছিলেন, তার আত্মীয় এক অনুষ্ঠানে যোগ দিতে, তার সাথে দীর্ঘ আলাপ হয়। তিনি যে তথ্যটি দিলেন, আর সেটি হচ্ছে যে বাফালোতে যে সমস্ত বাংলাদেশিরা বসবাস করেন এবং যারা যুক্তরাষ্ট্রের নাগরিক কিংবা গ্রিন কার্ডধারী বিনা, তারা অনেকেই এখন আর নিউ ইয়র্ক হয়ে দেশে যান না, তারা সবাই টরন্টো হয়ে দেশে যান। কারণ বাফালো থেকে টরন্টো যাত্রা মাত্র 2 ঘন্টা পথ। এখান থেকে তারা টরন্টো বিমানবন্দর থেকে সরাসরি টরন্টো ঢাকা নন স্টপ, কোথাও থামে না, তারা ঢাকা গিয়ে পৌঁছে যান। এই রুটের কথাও বলেছে, এবং এই রুটটার ব্যাপারে আমি আমাদের অনেক বাংলাদেশি ট্রাভেল এজেন্ট ভাইদেরকে বলেছিলাম যে নিউ ইয়র্ক থেকে বাফালোর একটা টিকিট, নিউ ইয়র্ক থেকে টরন্টোর একটা টিকিট, কিংবা বাফালোর একটা টিকিট বাফালো থেকে যাত্রীদের, অনেক যাত্রী পাওয়া যেতে পারে, তারই তেমন আগ্রহ দেখি না বিমানকে ব্যবহার করার ব্যাপারে। তারপরে আরো একটা ব্যাপার আছে, যারা যুক্তরাষ্ট্রের নাগরিক তাদের তো লন্ডন যেতে সমস্যা নেই, যদিও এখন একটা আলাদা একটা ফর্ম নিতে হয়, ইটিএ নিতে হয়, কিন্তু লন্ডন থেকে ঢাকার ফ্লাইট আছে। আপনি দুবাই হতে যেতে হবে কেন? নিউ ইয়র্ক লন্ডন, লন্ডন ঢাকা হচ্ছে একসময় আমি যাতায়াত করেছি, নিউ ইয়র্ক লন্ডন, লন্ডন হ্যাঁ, ঢাকা। আমরা একসময় ব্রিটিশ এয়ারওয়েজে লন্ডন হয়ে আমরা যেতাম। আমি ব্রিটিশ এয়ারওয়েজে আসতাম, তবে সেখান থেকে এখানে আমরা টিডব্লিউ ট্রান্স ওয়ার্ল্ড এয়ারলাইন্সে আমি নিউ ইয়র্কে আসতাম। তো যাই হোক, এখন যে বিষয়টা আমি বলার চেষ্টা করছি যে অল্টারনেট পথ বেছে দিলেই আর কাউকে মাথায় হাত, সব ব্যবসা চলে গেল, আমার কোনো ব্যবসা নাই, এগুলি ভাবতে হবে না। যাত্রীদের স্বার্থের ব্যাপারটা একজন ট্রাভেল এজেন্টের আগে ভাবা উচিত, নিজের স্বার্থ নয়। রাইট। আপনি একটু আগে দেখেছেন বোধহয় যে আমি মাত্র দেখলাম এক্সে যে কিম জং উন, যিনি নর্থ কোরিয়ার স্বৈরশাসক, তিনি একটি আপনার দিয়েছেন স্ট্যাটাস ইরান যুদ্ধ নিয়ে, যে ইউএসএ ইজ লুজিং দ্য ওয়ার। তিনি তার এক্সে লিখেছেন, আই ফিল হ্যাপি টু হেল্প ইরান, ট্রাম্প ইজ এ ওয়ার ক্রিমিনাল, হি উইল বি পানিশড। এটাকে আপনি কিভাবে দেখছেন? এটা বন্ধুত্বপূর্ণ শুভেচ্ছা ট্রাম্পের প্রতি। হ্যাঁ, এটা তো একবার তো সিঙ্গাপুরে গিয়ে দেখা করলেন না আমাদের ট্রাম্প সাহেব। না না, সীমান্ত, কোরিয়া সীমান্তে গিয়ে ট্রাম্প গেল না গ্রামে, রাইট। উনার পাশে দিয়ে দাঁড়ায় ছবি তুললো এবং দক্ষিণ কোরিয়ার লোকদেরকে বললো যে তোমরা সীমান্তটা খুলে দাও। রাইট। ইব্রাহিম সাহেব, আপনি কিম না, আমি আমি এটাই বলতে চাই যে আপনার যে আমেরিকার যে আসলে কার্যত কোনো বন্ধু নাই, এটা বারবার প্রমাণ হয়। আজকে দেখেন এই ইউরোপের লোকজন কি ব্যবহার করতেছে, আজকে দেখেন এই আপনার উত্তর কোরিয়ার স্বৈরাচার, সেও আমাদের মানে যুদ্ধ জিতবো কিনা এই ব্যাপারে আপনার বাণী দেয়। মানে এই যে আমেরিকার বন্ধু যে নাই, মানে সে বলতেছে আমরা হারতেছি, তার কাছ থেকে আমরা যুদ্ধ জিতে আর হারার সংবাদ নিতে হইতেছে, মানে সে তোমার এটা সাহস পায়। এখন আপনি দেখেন যে আমেরিকার যে প্রকৃত বন্ধু কোথাও নাই, কার্যত নাই। এমনকি যে সমস্ত লোক আমেরিকা থাকে তাদের মধ্যে অধিকাংশ লোক দেখবেন আমেরিকার বিপক্ষে বলতে পারলে সে আনন্দ পায়। শুনেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমালোচনা করেন, সেটা অন্য জিনিস, এটা একটা পলিসির সমালোচনা। কিন্তু যখন অন্য দেশের সাথে, সারা বিশ্বের সাথে মর্যাদার প্রশ্ন আসবে, তখন আমরা আমেরিকায় থাকি। এই দেশের অস্তিত্ব, এই দেশের ভালোবাসা, এই দেশের সৌর্য বীর্যের সাথে আমার অস্তিত্বের প্রশ্ন, আমি সেখানে আপনার সাথে আপনি অন্য প্রসঙ্গে চলে গেছেন। আমি বলছি যে কনসিকুয়েন্সটা কি হবে, আমি যে প্রসঙ্গটা বলছি শুনেন, আমি প্রসঙ্গটা যেটা বলছি, নর্থ কোরিয়া যেটা বলছে, এবং এটা আরো ডেঞ্জারাস, বলছে কি নর্থ কোরিয়া হ্যাজ এ স্টক, বলতে কিম জং নিজে স্টেটমেন্ট দিয়েছে এটা তার যে নর্থ কোরিয়া হ্যাজ এ স্টক পাইল অফ লং রেঞ্জ মিসাইলস, দ্য হোল ওয়ার্ল্ড কামস আন্ডার হিজ control, it will be given to Iran without any cost. That's what he... নর্থ কোরিয়া এটা আমাদের শত্রু, সে ইরানকে সাহায্য করার চেষ্টা করতেছে। ওই এটা এই স্বৈরাচার, এই তোমার কথা আমি শুনতে হইব আমার, তুমি কোনো ওয়ার্ল্ড লিডারের তুমি কোনো জায়গায় আমরা ওই প্রসঙ্গে যাচ্ছি না, আমরা আমি যেটা মনে করি তাহের, আমি যেটা মনে করি নর্থ কোরিয়ার কিম মুন জং-এর কথাগুলি কথার কথা, এগুলির সাথে বাস্তবতা, মানে তার লিগে যখন ফিনান্সিয়াল ক্রাইসিস হয় তখন যখন একটা মিসাইল ছুড়ে সাগরের মধ্যে, এরকম আর কি, সে তার দক্ষিণ কোরিয়ার একটা গ্রাম দখল করতে পারে না, সে ইরানকে মিসাইল পাঠাবে। অলরাইট, ওকে। ডক্টর মাসুদুর রহমান, আপনার কাছে যাই, যে আপনি দেখতে পাচ্ছেন যে মিডল ইস্টের ওয়ার অ্যান্ড ক্রাইসিস, অ্যান্ড আপনার নেটো জোট যারা আছে, নেটো অ্যালায়েন্স, এরা সবাই বলতেছে যে বাবা তুমি তোমার যুদ্ধ করো, আমরা নাই তাতে, এবং এটা নিয়ে ট্রাম্প সাহেব খুব বিব্রতকর অবস্থার মধ্যে আছেন। যদিও নর্থ কোরিয়াকে আমরা পাত্তা দিচ্ছি না খুব একটা, বাট হোয়াট ইজ দি অ্যানালাইসিস?
সম্পর্কে বলতে গেলে একটু কয়েকটা জিনিস ভাবতে হবে। নাম্বার ওয়ান হচ্ছে যে একটা যুদ্ধের রিজন থাকতে হবে। আর একটা স্টেটমেন্ট আমাদের সবাইকে মনে রাখা দরকার, যে যুদ্ধে বন্দুকের নল জিতে না, নলের পিছনে যে লোকটা আছে তার মোরাল, সেটা যুদ্ধে জিতায়। মোরালে যদি আপনি লো থাকেন, অনেক কিছু থাকলেও কিছু করতে পারবেন না। আর মোরাল যদি হাই থাকে, দ্যাটস মোর অর লেস অ্যাকসেপ্টেড মোস্ট অফ দ্য জায়গায়। যেমন ধরেন 313 জন নিয়ে বদরের যুদ্ধে একজন জয়লাভ করেছিল নবীজি বিকজ অফ মোরাল। এরকম অনেক যুদ্ধ আছে, ইসলামিক না নন ইসলামিক অনেক যুদ্ধ আছে যেসব যুদ্ধে শুধুমাত্র মোরালের কারণে, মোরাল লো থাকলে পরে একটা সোলজার কিছু করতে পারে না বা একটা আর্মি কিছু করতে পারে না। হ্যাভিং সেড দ্যাট, এখন দেখা যাক যে এই যুদ্ধটা কি, কারণটা কি, হোয়াট ইজ দ্য রিজন। একটা যুদ্ধের কারণ থাকতে হবে তো। ইজ ইট লিগ্যাল? ইট ইজ এ টোটালি ইললিগ্যাল অ্যাগ্রেশন। কিরকম? আমেরিকার 80% পিপল কখনো এই যুদ্ধকে চায় নাই, ইনক্লুডিং দি সেনেট অ্যান্ড কংগ্রেসের হাউসের যারা মেম্বার্স, তাদের ডেমোক্রেট সাইডের কেউ চায় নাই। দে ডিডন্ট ওয়ান্ট দিস ওয়ার। এই ওয়ারের এক এক সময় এক একটা রিজন দেখানো হয়েছে। কখনো বলা হলো ট্রাম্প সাহেব তো হি ইজ এভরিওয়্যার, আজকে এটা বলে 5 মিনিট পরে আরেকটা বলে, তার 5 মিনিট পরে আরেকটা বলে। সে প্রথমে বলল যে আমরা নিউক্লিয়ার ওয়েপনের এটা থামাতে হবে, এটার জন্য যাচ্ছি। তারপরে কারণটা দেখা গেল ওটা না। নিউক্লিয়ার যখন কনফার্ম করলো তার ইন্টেলিজেন্স দ্যাট ইরানের নিউক্লিয়ার কোনো অ্যাম্বিশনও নেই এবং এই মুহূর্তে তাদের হাতে কোনো বোমও নেই, তারপর এটা চলে গেল যে না এটা ওই ব্যালিস্টিক মিসাইল আমাদের করতে হবে, যে এটা চলে আসতেছে, ক্যালিফোর্নিয়া পর্যন্ত চলে আসবে ব্যালিস্টিক মিসাইল, এটা আমাদের থামাতে হবে। এটা হলো সেকেন্ড কারণ। তারপরে কেন যে না ভাই রেজিম চেঞ্জ করবো, দে ডোন্ট নো দি কারণটা কি তাই জানে না। কারণটা কিছুই না, কারণটা হচ্ছে পরিষ্কারভাবে বেঞ্জামিন নেতানিয়াহু বলছে আমি 40 বছর অপেক্ষা করেছি এটার জন্য, 40 ইয়ার্স। সমস্ত প্রেসিডেন্টকে চেষ্টা করছে এই যুদ্ধে নেওয়ার জন্য, বাইডেনকেও চেষ্টা করছে, 2 বার নিতে পারে নাই, এই যুদ্ধে নিতে পারে নাই। আলটিমেটলি হি হ্যাড টু ওয়েট ফর এ ফুলিশ ইডিয়েট একটা প্রেসিডেন্টের জন্য, যে এটার মধ্যে লাফ দিয়ে ঢুকে গেছে ডোনাল্ড ট্রাম্প। ডোনাল্ড ট্রাম্প ঢোকার আগের যে অবস্থাগুলো করছে তারপরে নির্ভর করছে আপনার ফলাফলটা কী হবে অনেকটা কিছুটা। যেমন ডোনাল্ড ট্রাম্প প্রথমেই তার লাগবে কানাডা, সে বলে বসলো কানাডা খামাখাকি, আর লোকজন তাকে ছেড়ে যাচ্ছে নাকি। কানাডা আমাদের 51st স্টেট হবে। ক্যান ইউ ইমাজিন হোয়াট অ্যান ইনসাল্ট টু এ সভরেন নেশন? এটা একটা কথা। 2 নম্বর বললো সে আমি ইয়ে নিতে চাই, গ্রিনল্যান্ড নিয়ে নিতে চাই, ওটা আমাদের দরকার। এটা কি এটা কি ছেলের হাতের মোয়া নাকি? আমার ইচ্ছা হলো আমি নিয়ে নিলাম। আন্তর্জাতিক পলিটিক্সে সঙ্গে সঙ্গে ইউরোপের অনেকে ওইখানে নেটোর যারা মেম্বার্স দিয়ে অলরেডি ব্রড দেয়ার আর্মি দেয়ার, যদি আমেরিকা আসে উইল ফাইট দ্যাট। এইভাবে শত্রুতা বাড়ায় গেছে সে, দিয়ে কারোর সাথে কোনো আলাপ করে নাই। হি আস্কড নোবডি। তার অ্যালিয়ে যারা আছে, তার যেমন ধরেন ইউরোপের কারোর সাথে বলে নাই, যেমন ধরেন মিডল ইস্টের কাউকে বলে নাই, যাদের কাছে তার অনেকগুলি বেজ রয়েছে, কাউকে বলে নাই। সো যুদ্ধের প্রস্তুতি এবং কারণগুলো যদি দেখেন তাহলে দেখবেন যে ইট ইজ ফুল অফ এরর। কাউকে এখন বলতেছে, এখন বলে লাভ আছে? আপনি এগুলো তো আরও অনেক আগে শেষ করার কথা। দে ডিডন্ট সে এনিথিং। এখন এই যুদ্ধটা একটা অসম যুদ্ধ। দিস ইজ এ কাইন্ড অফ নট সিনক্রোনাইজ, অ্যাসিমেট্রিক ওয়ার বলে। অ্যাসিমেট্রিক ওয়ারে ইরানের জন্য যেটা দরকার হবে সেটা হচ্ছে তার টেরিটোরিয়াল ইন্টিগ্রিটিটা বজায় রাখতে হবে এবং তার গভর্নমেন্টকে টিকায় রাখতে হবে। দ্যাট ইজ উইন ফর ইরান, আর কিছু লাগবে না। দ্যাটস অল দে নিড। আর আমেরিকার জন্য দি বার ইজ মাচ হায়ার, ওই হাইতে যেতে হবে। তো যুদ্ধের ফলাফল তো আগের মতো হয় না যে গেল পানিপথের মাঠে যুদ্ধ হলো, একদল মরে গেল আর একদল দখল করলো, ওইরকম হয় না। এখন যুদ্ধের ফলাফল হয় কার কত ক্ষতি হলো, কার কীরকম হলো এবং কার কত পৃথিবীতে কার কত গ্রহণযোগ্যতা বাড়লো কমলো। দোজ আর অল দি নির্ণায়ক। ওগুলো নির্ণায়ক হচ্ছে যে আপনার যুদ্ধের ফলাফলটা কী দাঁড়ালো। এখন দেখেন যুদ্ধ তারা শুরু করে দিল এবং ডিক্লেয়ার করলাম সমস্ত কিছু শেষ করে দিয়েছি। এভরিডে বলতেছে নেভি শেষ, তারপরে ওখানকার এয়ারফোর্স শেষ, পুরো আকাশ আমাদের। অল ফলস, যত ধরনের ফলস ইনফরমেশন এগুলো যদি এখান থেকে দেয়া শুরু করে তাহলে মানুষ কি ভাববে? ইয়া অফকোর্স উই সাপোর্ট আওয়ার ট্রুপস। আমরা যারা আমেরিকানস, উই ডেফিনেটলি সাপোর্ট আওয়ার ট্রুপস।
কিন্তু ট্রুপসে এখন তো ট্রুপসে যারা রাজি হচ্ছে না যেতে। রাইট নাও দেয়ার ইজ এ বিগ ফ্র্যাকচার, ট্রুপসে যেতে যারা রাজি হচ্ছে না। দিস ইজ অ্যান ইলিগাল ওয়ার। আপনি তো ইলিগাল ওয়ারের জন্য সাপোর্ট করতে পারেন না। প্রেসিডেন্ট যা খুশি তাই চিন্তা করবে, অ্যান্ড ইউ উইল বি সাপোর্টিং এভরিথিং বিকজ ইউ সাপোর্ট হিম। জাস্ট সাপোর্ট করার জন্য সাপোর্ট করে যাবেন। পৃথিবীতে কোথায় নিয়ে গেছে আজকে গ্লোবালি আপনি চিন্তা করে দেখেন যে ওয়ার ইজ দি ফুয়েল। কে জানতো না যে হরমুজ আক্রমণ করা হবে, হরমুজ বন্ধ করে দেওয়া হবে। ইরান তো আগেই বলেছিল যে আমাকে যদি আক্রমণ করো তাহলে পরে আমি তোমাদের একটা বেজ এখানে রাখবো না। দে ডিডন্ট মেক ফান, দে মেন্ট ইট সিরিয়াসলি। দে ওয়ার ওয়েটিং ফর দিস ফর লাস্ট 20 ইয়ার্স। 20 বছরের প্রিপারেশন তাদের, একদিন দুদিনের না। দে নিউ ইট। একটা লোকের মধ্যে এতটুকু ভয় দেখছেন? দে আর রেডি যে আমাদের মারা যেতে পারে, তার জন্য রেডি ছিল তারা। 4টা লেয়ার রেডি করে রাখছে, পর 4 জন ইমাম মারা গেলে পরে 4 জন আসবে। দে আর দ্যাট মাচ রেডি। এবং তাদের সাথে আপনি চলে গেলেন কারোর সাথে না বলে যুদ্ধে। ইউ হ্যাভ গান ফর এ ওয়ার। কোন বলেন যে 27টা বেজের কোন বেজ থেকে ছেড়ে দিয়েছে ইরান? সব শেষ হয়ে গেছে তাদের। তাহলে হচ্ছে কি করে এগুলা? ওয়াই আর ইউ গিভিং ফলস ইনফরমেশন? আজকে ব্যারেল হয়ে গেছে 130-এর উপরে। ইটস গোয়িং টু বি 150 অ্যান্ড ইট উইল টাচ, গোল্ডম্যান স্যাক্স বলে ইট উইল টাচ 200। ডু ইউ আন্ডারস্ট্যান্ড তার মানে কি? ডু ইউ আন্ডারস্ট্যান্ড যে আপনার পকেটে আপনি কীভাবে টের পাবেন? গ্রোসারিতে গিয়ে, পেট্রোল পাম্পে গিয়ে। আপনি আর আমি তো গেল, ইন্ডিয়ার কী অবস্থা হবে? সাউথ কোরিয়ার কী অবস্থা হবে? জাপানের কী অবস্থা হবে? যারা একটা মেজর পোর্শন এই তেলের উপর নির্ভর করে। এখন সে বলতেছে যে সব নেভি টেভি সব শেষ, তারপরে তাহলে হরমুজ খুলতে সমস্যা কিসে আপনার? নেভি বলে একেবারেই শেষ, তাহলে হরমুজ খুলতে সমস্যা কেন? অন্য লোককে ডাকেন কেন? তোমরা সবাই আসো, অন্যান্য সব কান্ট্রিকে ডাকছে, তোমরা সবাই আসো, এসে হরমুজটা ওপেন করো, আমাদেরকে সাহায্য করো। সাউথ কোরিয়া টাউথ কোরিয়া দে ডিড নট পে হিট। জাপান তো বলছে যে দের ইজ নো কোশ্চেন, আমরা ওখানে যাবই না। এইবার আসেন তার যারা মিত্র, আজীবনের মিত্র, এগুলো কিন্তু নির্ণায়ক একটা যুদ্ধের ফলাফল। তার আজীবনের যারা মিত্র তারা, আপনি জানেন যে আজকে কানাডা হ্যাড এ মিটিং উইথ the Nordic countries নিয়ে মিটিং করেছে। এভরি সিঙ্গেল কান্ট্রি সেড ইটস ইউর ওয়ার, ইটস নট আওয়ার ওয়ার। দে হ্যাভ অলরেডি ডিসোসিয়েটেড, তারা নিজেদেরকে পার্থক্য করে ফেলেছে। সো আপনি যদি যুদ্ধের সব কিছুকে খেয়াল করেন, আপনার জি বলার অর্থ হচ্ছে তাড়াতাড়ি করেন, আমি বুঝি এটা। তো আপনি যখন দেখবেন যে ইসরায়েলের অবস্থাটা দেখেন, সবচেয়ে বড় কথা কি জানেন? $1 ট্রিলিয়ন দিয়ে একটা মিথ তৈরি করা হয়েছিল গত 70 থেকে 80 বছর ধরে। মিথটা হচ্ছে আমেরিকা আনটাচেবল, ইসরায়েল আনটাচেবল, ইনভিনসিবল, ওদেরকে টাচ করা যাবে না। ওর একটা ফ্রিগেট, ওর একটা যদি আসে, আই এম সরি, এয়ারক্রাফট ক্যারিয়ার যদি আসে, ওই দেশের, যে দেশের সামনে আসবে সে দেশের যারা প্রেসিডেন্ট বা অন্যান্য যারা কর্তা ব্যক্তিরা, তারা প্যান্ট নষ্ট করে ফেলে। দ্যাট ইজ দেয়ার আইডিয়া। তারা অবাক হয়ে গেছে যে দুইটা পাঠাচ্ছে, তারপর ইরান ভয় পায় না কেন? তো এই যে মিথটা তৈরি করছিল যে আমেরিকাকে টাচ করা যাবে না, দ্যাট মিথ হ্যাজ বিন ব্রোকেন ইন লাস্ট 72 ইয়ার্স or 73 ইয়ার্স। ইরান ইজ দ্য অনলি কান্ট্রি অর এ লোন কান্ট্রি যেটা এখন পৃথিবীতে প্রমাণ করে যাচ্ছে যে দে ক্যান বি টাচড অ্যান্ড দে ক্যান বি পুট ইন ডিপ ট্রাবল উইথ অ্যাসিমেট্রিক ওয়ার। Let's see what happened. Let's see what happened. বিভিন্ন অ্যানালিটিক্স যারা আছেন, দে হ্যাভ অলরেডি ডিক্লেয়ার দ্যাট ইট ইজ আমেরিকা অলরেডি হেরে গেছে। আমেরিকা হারা কি আমরা চাই? অফকোর্স চাই না। উই ডোন্ট ওয়ান্ট দ্যাট। কারণ আপনার আজকে আমি এখানে কথা বলছি, আমার বাচ্চাটা আর্মিতে থাকতে পারতো না? আপনার বাচ্চাটা আর্মিতে বাংলাদেশে অনেক বাচ্চাই তো আর্মিতে আছে বাংলাদেশে। তাহলে কি আমি চাবো যে আমার বাচ্চা লস করে আসুক ওখানে? তা তো চাবো না। কিন্তু আমার বাচ্চাকে রং জায়গায় ফেলবা কেন? ওয়াই? তোমার বাচ্চা যায় না কেন? আপনি দেখেন না এই সমস্ত সিনের, লিন্ডজি গ্রামের বাচ্চা গিয়ে গেছে নাকি ওয়ারে কখনো? ট্রাম্প তো নিজেই যায়। আপনি এই জিনিসগুলোকে বুঝতে হবে, আসতে হবে। একটা বিষয় যেটা ডক্টর মাসুদ বললেন, ওনার যে যুক্তি এবং বিষয় যেটা উনি প্রকাশ করেছেন, সেটা বিষয়ে ওনার নিজস্ব মতামত, নিজস্ব অ্যানালাইসিস। বাট একটা ব্যাপার আপনাকে প্রশ্ন করতে চাই, হোয়াই দি হোল ইউরোপ একজনে আমেরিকার সাথে না? এটা আমরা কখনো দেখি নাই। হোয়াট ইজ দ্য প্রবলেম? ধন্যবাদ স্যার, এবারে আমার বলার সুযোগ দেওয়ার আগে, কিন্তু আমি এই সুযোগটা নিতে চাই। আমি সব সময় প্রাউড ফিল করি আমাদের বন্ধু বান্ধব যারা পরিচিত জন। মাসুদ ভাইয়ের একজন ভালো চিকিৎসক হিসেবে জানতাম, কিন্তু একজন সমর বিশারদ, সামরিক বিশ্লেষক হিসেবে হইল তিনি যে খারাপ করতেন এইটা আমি বলতেছি না। তার চমৎকার বিশ্লেষণ, এটা বোঝা যায় যে এই ব্যাপারে তার প্রচন্ড লেখাপড়া এবং আগ্রহ আছে। এই জন্য আমি মাসুদ ভাইকে ধন্যবাদ দিতেছি
যে চিকিৎসার পাশাপাশি তিনি যদি এই দেশের মানে কি সামরিক বিষয়েও মানে নানা সময় ব্যাখ্যা বিশ্লেষণ উপস্থাপন করেন, আমরা উপকৃত হব। কিন্তু এটা এখন আপনার প্রশ্নের উত্তরে যাই, যে এই উত্তরটা হচ্ছে যে এই যুদ্ধ একদম জনপ্রিয় না, কোনো যুদ্ধই জনপ্রিয় না। এই যুদ্ধে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কেন গেলেন সেটা জাতির কাছে তাকে ব্যাখ্যা করতে হবে, এবং এটা যে বিরূপ ফলাফল তা আমরা এখানে টের পাচ্ছি। আপনার প্রশ্ন হচ্ছে বিদেশে কেন কেউ যাচ্ছে না, আপনি যখন বিপদে পড়বেন আপনার পাশে কেউ নাই। এই হার্ড ট্রুথটা এখন দেখলো মানে আমেরিকায় সবাইকে আশ্রয় দেয়, নিরাপত্তা দেয়, বহু দেশের নিরাপত্তা স্ট্র্যাটেজিক্যালি যে সিকিউরিটি তার, এটা আমেরিকার টাকা পয়সায় হয়। এই দেশগুলো আপনার এই সংকটের সময় নাই। আপনি ইরানের মতো একটা দেশে গিয়া নাকানে চুবানি খাইবেন, সেই নাকানে চুবানি খাওয়ানোর জন্য তো আপনাকে এই যুদ্ধে যাওয়ার জন্য কেউ বলে নাই। আপনি গেছেন, এখন আপনার পাশে আপনার মিত্র দেশও নাই, যে দেশগুলা আপনার আমার ট্যাক্সের টাকায় তাদের নিরাপত্তা নিশ্চিত করা হয়। সুতরাং আমেরিকা এই যুদ্ধের মধ্য দিয়ে নতুন ভবিষ্য ব্যবস্থা করবে, আমেরিকা নিজের স্বার্থ দেখবে। আর প্যারিসে আমাদের পক্ষে আর মিছিল করতে হবে না, আর লন্ডনে আমাদের পক্ষে মিছিল করতে হবে না। আমেরিকার জন্যই কাজ করবে, আমরা এটাই প্রত্যাশা করি। বিপদের সময় আমেরিকার পক্ষে নাই, এমনকি আমেরিকায় বসবাস করা মানুষও দেখবেন ওই বিপদের সময় আমেরিকার বিপক্ষে বলে। আজকে এই যে বিপদের সময় বাইরের সাথে মারামারিতে গেছি, আমার পাড়া মহল্লায় যখন যুদ্ধ লাগতো, মারামারি লাগতো, আমি আরে দুষ্কর মানে গুণ করো, আমি প্রথমে আমার পাড়ার দিকে আসি। তো এখন আমি এই দেশটারে সম্মানের সাথে এখান থেকে উদ্ধার করে নিয়ে এসে আমরা সমালোচনা করবো প্রেসিডেন্টের, যে প্রেসিডেন্ট আমাদেরকে এই জায়গায় নিয়ে গেছে। কিন্তু এই মুহূর্তে মানে বাংলাদেশের মানুষ, আমি বলতেছি না, এই দেশে বহু আমেরিকান আছে দেখবেন প্রাণ খুলে যুক্তরাষ্ট্রের সমালোচনা করতেছে। আপনি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমালোচনা করেন, তার ভুল নীতির সিদ্ধান্তের সমালোচনা করেন, কিন্তু আমেরিকা আমরা প্রত্যাশা করি মান সম্মান নিয়ে, তার সূর্য বীর্য নিয়ে সারা পৃথিবীকে দেখিয়ে আসবে যে আমরা কোনো মিত্র চাই, উই ক্যান টেক কেয়ার আওয়ারসেলফ। জি দেখেন এখানে ইব্রাহিম ভাই যে বললেন সিকিউরিটির কথা, ইব্রাহিম ভাই অনেক ধন্যবাদ আমাকে আমার পাওনার থেকে অতিরিক্ত প্রশংসা করার জন্য। আপনাকে উনি প্রশংসা করছেন না খোঁচা মারছেন, এটা আমার সন্দেহ। না, প্রথম যে কথাটা বললেন উনি, না উনি আবার উনি ওনার কথা কিন্তু অনেক মারপেচ থাকে। আচ্ছা ঠিক আছে, আমি মারপেচ না বুঝে প্লেন বুঝলাম, প্লেন বুঝে প্লেন বললাম। ওনার কথা কিন্তু সব কথা তাও ধন্যবাদ আপনাকে। উনি কিন্তু অনেক সময় আছে, হ্যাঁ, আমেরিকান সিকিউরিটি কথা বলছেন, কতগুলো জিনিস আমেরিকা কি মেজর মিস্টেক দেখেন। বিলিয়নস অ্যান্ড বিলিয়নস অফ ডলার খরচ করে মিডল ইস্টের এই দেশগুলোতে আমেরিকা তার রেখেছিল বিভিন্ন বেসেস, নেভাল বেস, এয়ার বেস, উইথ অল সেন্ট্রাল কমান্ড অ্যান্ড অল দিস। ফুল ওয়ারের জন্য প্রস্তুত, পুরা এদিকে আপনার ইউরেশিয়া, এই পুরা সাইটটার উপরে কন্ট্রোল করার মতন একটা সুন্দর একটা জায়গাতে ছিল। যখন ছিল তখন কিভাবে ছিল, তাদের সবাইকে বলছে তোমাদেরকে আমি সিকিউরিটি দেব, আমার যেসব টিস্টেমগুলি আছে, যে আয়রন ডোম, থার্ড, তারপরে অ্যারো, অল দিজ আর ফুল প্রুফ। এগুলো কোনো না, এর ম্যাজিকের মতন কাজ করে। আর আমাদের গর্ধব আরবগুলি তাই মেনে নিয়ে, ওদের কাছে তো হাইলি ম্যাটেরিয়ালিস্টিক তারা। আজকে পুটিন বলছে যে দে আর মোর অ্যাফ্রেড অফ ডোনাল্ড ট্রাম্প দেন দে আর মোর অ্যাফ্রেড অফ আল্লাহ, হুইচ ইজ ট্রু। তো তারা এটা দিয়ে দিচ্ছে। এখন তারা দেখতে পাচ্ছে যে যুদ্ধের সময় আমেরিকা আর তাদেরকে রক্ষা করতে পারছে না, নিজেরাই রক্ষা করতে পারতেছে না, নিজের বেজে ঠেকাতে পারতেছে না, তাহলে পরে ওদেরকে কিভাবে রক্ষা করবে। তো দে আর রিথিঙ্কিং। এটা সমস্ত পেপারে, সমস্ত জায়গাতে আসছে, বারবার আসছে, যে তারা রিথিঙ্ক করতেছে যে এই সিকিউরিটি কেনার আমাদেরকে একটু দরকার ছিল। এক, দুই, তারা অ্যাবাউট $4 ট্রিলিয়ন আমেরিকাতে ইনভেস্ট করবে। দে আর রিথিঙ্কিং যেটা ইনভেস্ট করবে কিনা আর কখনো। তারা লাস্টের কথা হচ্ছে তারা এখন তাদের একজন ইউনাইটেড আরব এমিরেটসের একজন বড় বিজনেসম্যান, হুইজ এ ভেরি ভেরি রিচ গাই, সে বলতেছিল যে তোমরা তো থাকবা না, তোমরা এখনই নাই, পরে তো যুদ্ধ শেষ হলে চলে যাবে, উইল বি ইন ট্রাবল। তোমরা ভিয়েতনামে যুদ্ধ করছো, তোমাদের পক্ষে যারা কোলাবোরেটরস ভিয়েতনাম ছিল তারা আসতে পারে নাই, যারা আসতে পারছে, যারা আসতে পারে না তাদেরকে মেরে ফেলেছে, তোমরা ছেড়ে চলে আসছো। তোমরা যেখানে গেছো এই যুদ্ধ করো এবং তোমাদের পক্ষের লোককে ফেলে দিয়ে চলে আসো। এক্স্যাক্টলি সেম থিং ইউ হ্যাভ ডান ইন আফগানিস্তান। তোমাদের পক্ষে যারা ছিল তাদেরকে ফেলে দিয়ে চলে আসছো, তো এখানে তো আমাদেরকে ফেলে দিয়ে চলে গেলে পরে দেন হোয়াট উইল হ্যাপেন। সিকিউরিটির প্রশ্নে আমেরিকার অসততা, এই যে অসততাগুলো ঠিক হয়নি আর কি। তারপরে ধরেন তাকে, এই যে আপনি বললেন যে একটা ইজ্জত নিয়ে চলে আসা, আমিও তাই চাই।
ডেফিনেটলি একটা অ্যাটলিস্ট একটা ফেস সেভ করে চলে আসে ডোনাল্ড ট্রাম্প কোথায় যায় এখন, কিন্তু 5 টাইমস বিভিন্ন কান্ট্রির মাধ্যমে সুইজারল্যান্ড, ইটালি, ইভেন ইভেন পুটিন, এমনকি চায়না, এদের প্রত্যেককে বলেছে যে ভাই ওই এটা আমাদের সাথে মিলমিশ করা দাও, একটা সিজ ফায়ার করা দাও। প্রত্যেকবার ইরান সেড নো, নো, নো সিজ ফায়ার, তোমার সাথে সিজ ফায়ারের কোনো মূল্য নেই। গতবার 12 দিনের যুদ্ধে ইসরায়েল প্রায় শেষ, তখন তোমরা সিজ ফায়ার করতে চাইলা, আমরা করলাম, তোমরা সিজ ফায়ারটাকে মিন করো নাই। হোয়াট ইউ ডিড, তোমরা আরও অস্ত্র টস্ত্র জোগাড় টোগাড় করার সময় চাইছো, ওই সময়টা রেডি করে আবার আক্রমণ করছো। তোমাদের সাথে নেগোশিয়েট করবো কিভাবে, হাউ? 2বার বসছি, 2বারই তোমরা মিথ্যে কথা বলছো। ইন দ্য মিডল অফ দ্য নেগোসিয়েশন ইউ অ্যাটাক। আমেরিকার কোনো প্রেসিডেন্ট করেনি এগুলো। আপনার যদি সারা পৃথিবীতে গ্লোবালি যদি আপনার ইজ্জতই না থাকে, আজকে আজকে কি আইসোলেশনে পড়ে গেছে দেখছেন আপনি? নেটোর লোকেরা তাকে সাহায্য করে না। তা নর্ডিক যারা আমেরিকা ছাড়া কিছু বুঝতো না, নর্ডিক কান্ট্রিজ যেগুলো আছে, নরওয়ে, সুইডেন, ডেনমার্ক, ফিনল্যান্ড, অল অফ দেম সবাই চলে যাচ্ছে। কেন? কেন? বিকজ ইউ ডোন্ট হ্যাভ দি ক্রেডিবিলিটি। আপনার ক্রেডিবিলিটি তৈরি করতে পারেন না, আপনি এতবার নষ্ট করছেন নিজের কথাবার্তা উল্টাপাল্টা বলে। অন্য কোনো প্রেসিডেন্টের সাথে এরকম হয়নি কিন্তু। বুশও তো একটা যুদ্ধ করছিল, মোটামুটিভাবে একটা সমর্থন নাই, অসমর্থিত একটা যুদ্ধ করছিল, সেও মিথ্যা কথা বলেই করছিল, বাট সাথে লোকজন নিয়ে করছিল, অন্যান্য কান্ট্রিকে সাথে নিয়ে করছিল। তো এই জিনিসগুলো বুঝতে হয় আর কি। দিজ আর দি থিংস, যার জন্য যদি আপনি ইয়েতে বলেন আজকের যুদ্ধের জয়, তো ওই আগেই যেটা বললাম যে আপনি মাঠ দখল করলেন, যুদ্ধ জয় হয়ে গেল, তা তো না। যেটা হচ্ছে সেটা হচ্ছে যে পৃথিবীতে আপনার অবস্থানটা কোথায় গিয়ে দাঁড়াচ্ছে এবং কি। আমেরিকান মিথকে নষ্ট করে দিয়েছেন এই যুদ্ধে। আমেরিকান যে মিথটা ছিল, ওই মিথ নাই এখন আর। ওইটা তৈরি করতে বিলিয়নস অফ ডলার খরচ গেছে, যে মানুষকে বোঝাতে হয়েছে যে উই আর দ্যাট মাচ। তারপরে প্রত্যেকটা আর্মস বিক্রি হয়েছে এইসব কারণে। ইরাকের যুদ্ধ দেখায় আর্মস বিক্রি করা হয়েছে, যে কি পরিমাণ আমাদের আর্মস কার্যকরী। এখন কোনোটাই কার্যকরী না, থার্ড কার্যকরী না, জি, থার্ড। তারপরে আয়রন ডোম কার্যকরী না, ডেভিড স্লিং ইসরায়েলের, ওইটাও কার্যকরী না, রাইট। কোনোটাই কার্যকরী না। প্রত্যেকটারই একটা সীমাবদ্ধতা আছে। ইভেন থার্ড ইজ টার্মিনাল হাই অল্টিটিউড এরিয়া ডিপ্লয়মেন্ট নাকি যেন লাস্টের ডিতে কি হয় আমারটা মনে নেই, বাট এরিয়া ডিফেন্স, ইয়েস, টার্মিনাল হাই অল্টিটিউড এরিয়া ডিফেন্স ইটস এ ফ্যান্টাস্টিক। মানে আপনি ইয়ের মধ্যে না, আমাদের পৃথিবীর যেই পরিমণ্ডল তার মধ্যে না, এটা স্পেসে গিয়ে ওটাকে আটকায় ফেলবে, কারণ স্পেস দিয়ে আসে হাইপারসনিকগুলা, স্পেসেই নষ্ট করে দেবে। দ্যাট হ্যাজ ফেইল টু। তো সব কিছুর যে ফেইলিয়ার, এগুলা প্রকাশ করা হচ্ছে, এগুলো প্রকাশ হয়ে যাচ্ছে, এগুলো দেখে ফেলছে মানুষ। সো যুদ্ধর জয় পরাজয় তো ওইভাবে বলা যাবে না, তবে আমার মনে হয় এটা থামানো দরকার। আমার থ্যাংক ইউ সো মনে হয় মাচ, যে এটা থ্যাংক ইউ। ফেস সেভিং। আমেরিকা তো বলতে, ডোনাল্ড ট্রাম্পের কথা বলতে তো সমস্যা নাই, বলে দিল যে ওই ওদের খামেনিকে মারছি তো, উই হ্যাভ ওয়ান দি ওয়ার, বাস চলো ফিরে যাই, এটা বলেও চলে আয় বাবা, আর ঝামেলা না করে। অ্যাটলিস্ট সে দ্যাট অ্যান্ড কাম আউট, ইউ হ্যাভ ডান দ্যাট, আমি সব শেষ করে দিছি, কিচ্ছু নাই ওদের, অ্যান্ড গেলেই হলো। গেছে, ডু ইউ নো দ্যাট ওদের ইউএসএস, একটা নিউজ দেখলাম, ওয়েল এটার কনফার্মেশন আমি জানি না, কিন্তু নিউজটা দেখলাম, USS Kearney is a big destroyer, is under the sea now. Can you imagine? গত 70-72 বছর thank you, আমেরিকার কোনো আমাদের জাহাজ সময়। পানির তলে যায় নাই, এখন চলে গেছে। So, Thank you so much, thank এমন you. যুদ্ধে ভাই আমি আমি আমার বাবাকে বা আমার ভাইকে সমর্থন করি, তার সাথে পারার না অন্য জায়গায় গিয়ে মারামারি করতে রাজি আছি, কিন্তু অন্যায়ভাবে আমার বাবা আর ভাই যে সব জায়গায় মারামারি করে বেড়াবে আর আমার নিয়ে যাবে, দ্যাট ইজ নট হোয়াট আই সাপোর্ট। থ্যাংক ইউ। এখানে জি। আপনারা তো দেখুন কিছু বলার না, নেই। এটাই বলতেছি, এই যে মাসুদ ভাইয়ের সাথে তো মানে মোটা থেকে যুদ্ধের পক্ষে কেউ বলে না, আমরা মোটা থেকে তার সাথে কোনো বিরোধ নাই। আমি মনে করি যে আমাদের এই বিপদের সময় যখন আমাদের এই আপনি প্রাচ্য থেকে পশ্চিমের মিত্ররা কেউ আমাদের সাথে নাই, আই উইল স্ট্যান্ড বিহাইন্ড, আমার প্রেসিডেন্টের পাশে থাকবো, এবং বাবার কাজটা তাড়াতাড়ি শেষ করে ইজ্জতের সাথে ওখানে ফ্ল্যাগ একটা উঠে বলো আমরা জয়লাভ করছি, চলে আসো। আমাদের এই নিয়ার ছেলে, আমার ট্যাক্সের পয়সায় যেন কোনো মানুষ না মারা যায়, আমার ট্যাক্সের পয়সায় অস্ত্র বিক্রি করার দরকার নাই। এখন আমরা মানবাধিকারের কথা বেশি বেশি করে বলবো, আর তুমি একদম বাবা ইজ্জতের সাথে চলে আসো। সো লেটেস্ট নিউজ যেটা আমি দেখতে পাচ্ছি এখন, বাগদাদে মার্কিন দূতাবাসে বড় ধরনের ড্রোন ও রকেট হামলা হয়েছে। এটা জাস্ট প্রথম আলোর ফ্রন্ট পেজ, আমি নিউ ইয়র্ক টাইমসের রিপোর্টার। বাংলাদেশের পত্রিকা দেখে আপনি কিছু বুঝবেন না। এটা আমেরিকার বাইরে
এটা বাইরে নিশ্চয়ই যত ইম্পর্টেন্ট তাই পত্রিকা ভাই, আছে কিন্তু এগুলো আমি propaganda। একটা নিউজ আপনারা সবাই মনে হয় দেখছেন, তাও আমি নিয়ে আসি কথাটা। সেটা হচ্ছে যে যে, কি বিরাট বড় লস হয়েছে জানেন আপনি? 6টা প্লেন দাফরা এয়ারবেজ, আবুধাবি থেকে হ্যাঁ 30 কিলোমিটার নিচে, 6টা প্লেন একেবারে ধ্বংস করে দিয়েছে, বসে বসে, কোনো উঠে নাই, তারা বসেছিল এখানে। নর্মাল প্লেনগুলো যেরকম রেখে দেয় পার্ক করা, সেই প্লেনগুলো, একটা প্লেনের দাম কত? It is more than $180 million each plane. তো এই 5টা দিলেই তো মানে $500 million এখানে চলে গেল। এরা এক অসম যুদ্ধ করতেছে, বুঝছেন? অসম যুদ্ধটা হচ্ছে যে আমরা খরচ করব $20,000-30,000 ড্রোন, তারা খরচ করবে $3 থেকে $4 মিলিয়ন মিসাইল। কি পরিমাণ অসমতা! তোমাদেরকে এত খরচ করাবো যে তোমাদের খরচের যেই ভার, সেই ওজনটা জয়লাভের আনন্দের থেকে বেশি হবে। উইল মেক ইট লাইক দ্যাট। So that's what they are doing. এবং এই যে কর্নেল রিচার, জন রিচার, তারপরে কর্নেল ম্যাকগ্রেগার, তারপরে ধরেন প্রফেসর মাশেইমার, দিজ আর অল অ্যানালিস্ট, কিন্তু এখানে খুব নাম করা, কারণ অ্যানালিস্ট তারা এমনি না, ঘর থেকে বসে অ্যানালিস্ট না, আমি দুইটা পড়াশোনা করে কথা বললাম সেরকম না। দে হ্যাভ বিন ইন দিস বিজনেস ফর লং টাইম, গত 20 বছরের মধ্যে এই যুদ্ধ এর মধ্যে ছিল। তারা Thank you so much. মাস ডিস্ট্রাকশন দেখতে গেছে, মাসুদ ভাই। ইনভেস্টিগেশন করতে গেছে, দে নো ইট। থ্যাংক ইউ, তারা আপনাকে অনেক পর্যন্ত ধন্যবাদ বলছে, this is the মাসুদ lost ভাই, war. আমাদের সময় শেষ। থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ। আপনার কাছে অনেক কিছু শিখলাম, শুনলাম, জানলাম। আপনি জানেন যে প্রেসিডেন্ট ট্রাম্পের যে ভ্যাকসিন পলিসির উপর জাজ রায় দিয়েছে, আবার এই বিষয়টি আমরা কালকে হয়তো আলোচনা করবো যদি আপনার সময় থাকে। অ্যান্ড দেন ইব্রাহিম চৌধুরী খোকন, আপনাকেও আজকে অত্যন্ত বিব্রত মনে হচ্ছে, এই জন্য সরি। আমি মনে করি যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে যে ভ্যাকসিনের ব্যাপার, এটা তো মাসুদ ভাই বলবেন, আপনি মনে হয় আরো 2-4 জন এই ব্যাপারে ভালো বলতে পারবেন, এদের কাছে এই পেপার কাটিংটা পাঠাইয়া দেন, তারাও প্রস্তুতি নেবেন আজকে থেকে যে ডোনাল্ড ট্রাম্প এই ভ্যাকসিন নিয়ে কি কি কাজ করছে। তো এটা তখনই আপনার এই আলোচনা সফল হবে। জি, আপনাকে জি, অনেক না, ধন্যবাদ। আপনাকে আজকে মানে জি। খুব বিব্রত মনে না হচ্ছে না, আমার বিধ্বস্ত কি, মানে আমি এটা যুদ্ধের ক্লান্ত, মানে আমরা আমাদের এই ট্যাক্সি ট্যাক্সের পয়সায় মানুষ মারা যেতেছে, সেটাই রক্ত ইরানের হোক আর আমাদের আমেরিকার মানুষ হোক, এই আমাদের এই যুদ্ধটা রক্তপাত চাই ইসরায়েলের, না। ভাই ইব্রাহিম হ্যাঁ, ভাই, যুদ্ধটা ইসরায়েলের। এটাই আমরা তো রক্তপাত চাই না, আমরা চাই তাড়াতাড়ি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে কাজে গেছে জব দান করে দ্রুত ফিরে আসে, ঘোষণা দেন আপনার কাজ শেষ হয়েছে। থ্যাংক ইউ সো মাচ। আমরা দেশের মানুষ আপনাকে অনেক ধন্যবাদ। আপনার থ্যাংক ইউ পক্ষে ইব্রাহিম আছি। চৌধুরী খোকন, আপনাকে অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ ডক্টর মাসুদুর রহমান, আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক, আজকে এ পর্যন্তই, আগামীকাল আবার দেখা হবে। আপনারা শুনেছেন ঈদ হবে আগামী বৃহস্পতিবার অথবা শুক্রবার। সো আমরা আপডেট জানাবো আপনাদেরকে কালকের অনুষ্ঠানে আর কি কি আপডেট আছে। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সবাইকে আগাম ঈদের শুভেচ্ছা এবং খোদা হাফেজ।